মির্জা শায়ান মুগ্ধ, লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মুনি। হয়তো তবে সে হৃদয়ের কংক্রিট জমেছে, প্রতিশোধ আর হিংসার কংক্রিট। থমকায় রুরো মানব, থমকায় তার মুখ্য অভিব্যক্তি। বাদামি চোখ জোড়ায় তার মুহূর্তে ছেয়ে গেল একরাশ গম্ভীরতা। রুক্ষ বক্ষভাজের ঠিক বাপাশে ঠায়ে লেপ্টে আছে সপ্তদশী নরম তুলতুলে হাতখানার পরশ। বুকাইয়ের খাঁচায় লুকায়িত অঙ্গটা যেন দিম দিম করে শব্দ তুলতে ব্যস্ত। অস্থিরতায় কাবু হয়েছে মন। যুবক কেমন আলগোছে হাত উঁচিয়ে স্পর্শ করলো। বোধবুদ্ধি হারিয়ে বোধহয় তাকিয়ে আছে মানবের গাঢ় বাদামি চোখের পানে। মুগ্ধ তখনই সময় নিল। রুরো আঙ্গুলগুলো আলতো করে বুলিয়ে দিল মেয়েটার মসৃণ গালে। দৃষ্টি তীক্ষ্ণ রেখে ডুব দিল মায়াবীর মানবীর চোখ দুটোর গহীনে। আজ যেন চোখ দিয়েই একে অপরের মনোভাব ব্যক্ত করতে ব্যস্ত যুগল। সময় কতক্ষণ বেরোলো কে জানে। এ যুগলে আচমকায় ঠোঁটের কোণে এক টুকরো আহত হাসি ঝুলিয়ে শুধালো, যার চোখেতে জমাট বেঁধেছে ঘৃণার অবোধ বিভূষিকা। সে ধরায় বুঝবে কংক্রিটের আস্তরণে বন্দী থাকা অন্তরের তৃষ্ণা। সহসা দৃষ্টি নড়বড়ে হলো মাহির। সে আজ বড় বুদ্ধিমতী। বিচক্ষণ বুদ্ধির ভার নিয়ে আচানক মুখবায়ে ফোটালো একরাশ গম্ভীর্যের ছাপ। মানবের মুখ পানে একদৃষ্টে তাকিয়ে থেকে ভারী আহত কণ্ঠে আওড়ালো, আপনার নারী বিদ্বেষী মন নীরব দহনে পুরে সর্বক্ষণ। নিজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েও আমায় ডোবানোর সে কি আয়োজন। আমি বিভৎসন এগোনোর পথ হারিয়েছি বহু আগে। দ্বিতীয়বার নিজেরকে ভুলে বৃষ্টির মায়ায় জড়ানো তা কি আর আমার সাজে। লাইনটা অনেক সুন্দর ছিল তাই না? একবার পড়ি। আপনার নারী বিদ্বেষী মন নীরবে দহনে পুড়ে সর্বক্ষণ। নিজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েও আমায় ডোবানোর সে কি আয়োজন। আমি বিভূষণ এখনো পথ হারিয়ে বহু আগে। দ্বিতীয়বার নিজেকে ভুলে বৃষ্টির মায়ায় জড়ানোর তা কি আর আমার সাজে। তক্ষুনি দৃষ্টিতে অবধের ছাপ ফুটিয়ে মুগ্ধ স্পষ্ট হলো। অজানা উপলব্ধিতে কেঁপে উঠল পাহাড় সম দেহটা। সে তৎক্ষণাৎ উদ্বিগ্ন হলো। সহসা নিজের কক্ষের আঙ্গুলটুকু মেয়েটার চুলের ভাঁজে ঢুকিয়ে আচমক খামচে ধরল চুলের গোছায়। হেন আতর্কিত আক্রমণে সামান্য কোকিয়ে ওঠে মাহি। চোখ দুটো কুকিয়ে কামড়ে ধরে নিচে অধরের নির্মাংসে। তা দেখে যুবকের অস্থিরতা বাড়ল বোধ হয়। পার হয়েছে সীমার ধৈর্য রেখা। সে কেমন হুট করে এক অদ্ভুত হিংস্রতায় পরিণত হলো। নিজ রুক্ষ দু আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরে মেয়েটার কপত রইয় নরম অধর যুগল। তখনই চোখ খুলল মাহি। বিস্ফোরিত দৃষ্টি সম্মুখে নিবদ্ধ হতেই আতকোঠে মাহি। রুরো মানব কেমন কপাল গুটিয়ে তাকিয়ে আছে তার ওই অধরের পানে। চোয়ালের পেশি করেছে টান টান। ভরকানো বেচারি জিভ ঢেলে কিছু আওড়াতে যাবে অমনি সম্মুখ থেকে ভেসে এলো যুবকের হিংস্র গর্জন, খবরদার এ কাজ আর দ্বিতীয়বার করবি না বান্দির মেয়ে। বোকানে কেবল চেয়ে রইল মাহি। শুনল, ঢোক গিলল বোকার মতোই। চোখ দুটো তার এখনো আটকে আছে মুগ্ধের রুক্ষ দু আঙুলে। সুশ্রী গৌরবর্ণা মুখবয়ে অবধের ছাপ ফুটিয়ে শোনা গেল যুবকের গম্ভীর স্পষ্ট কণ্ঠ, তখন যেন কি বললি তুই। ধীরে ধীরে দৃষ্টি নত করে আলতো করে উঁচিয়ে তুলে মাহি। সুদর্শন মুখপানে এক পলক তাকিয়ে পরক্ষণে তার গা থেকে উঠে পড়ার উদ্যোগে মত্ত হলো মানবী। তবে মুগ্ধ কি আর অত সহজে তাকে ছেড়ে দিবে। মেয়েটার বুকের ওপর থেকে খানিকটা নড়ে চড়ে উঠতে বেপরোয়া যুবক কেমন এক হাতে আলগোছে খামচে ধরে মাহির পাতলা বাঁকানো কোমর। অতঃপর এক হ্যাঁচকা টানে সপ্তদশীর ফের মিশিয়ে নিল নিজের রুক্ষ বক্ষ বিভাষায়িত স্বনে। এহেন উদ্ভট কাণ্ডে হতভম্ব মাহি। মুখে কপট ঝাঁঝালো প্রতিচ্ছবি ফুটিয়ে গমগমি আওড়ায়, কি হচ্ছেটা কি, ছাড়ো নামায়। শুনল না বিয়াদব খ্যাত সুদর্শন। উল্টো ভুরু খেয়ে কায়দায় জোর বাড়ালো হাতের। পারছে না মেয়েটাকে নিজের সঙ্গে একদম দমড়ে মুচড়ে ফেলতে। মাহি বড্ড মুচড়াচ্ছে পর্যায়ে। নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে শেষ ক্রিয়ৎক্ষণ মত্ত থেকে পরিশেষে হার মানল বোকা মানবী।
যুবকের মুখপানে গভীর চোখে তাকে অতিষ্ঠ করে বলে, কি সমস্যা আপনার? এভাবে ধরে রেখেছেন কেন আমায়, বেহায়া লোক? এই, আপনার মধ্যে কি একটু লজ্জা নেই? রুরুমানব তক্ষুনি দাঁত বসালো পিয়াংসি করা ঠোঁটের কোণে। চোখ দুটো দৃষ্টি খানিক ক্ষীণ রেখে মুখভঙ্গিতে ফোটালো একরাশ দুষ্টুমির ছাপ। কণ্ঠে কপট অবচ্ছন্নতা ভাব ঢেলে শুধালো, নির্লজ্জের লজ্জা থাকে না বেব? আমার মতো নির্লজ্জতায় পিএইচডি করা মানুষের তো আরই থাকে না। এবার ভালো ভালো বলে দে, এখন কি বলেছিলি তুই? দ্বিতীয়বার মানে? তুই কি এর আগেও আমার বিষাক্ত মায়ে জড়িয়েছিলি? সহসা ঢুক গেল মাহি। চোর যেমন ধরা পড়ে যায় তেমনি কাচুমুচু করলো মুখটা, দৃষ্টি লুকালো এদিক থেকে ওদিক। তাদেরকে বেশ খানিক লক্ষ্য করলো মুগ্ধ। মেয়েটার কোমর বারবার খামচে ধরে আবারও মিশিয়ে নিল নিজের সঙ্গে। পরপর সপ্তদশী ফের সন্ধি গান গলায় জিজ্ঞাসা করে ওঠে, কি হলো, কথা বল। মৌন মাহি। যুবকের প্রতিটি অনুমতিবিহীন স্পর্শ যেন একের পর এক কাটা দিয়ে যাচ্ছে তার বুক গহরে। তার দাঁত কপাটি একে অপরের সাথে রূঢ়ভাবে চাপায় স্পৃষ্ট হচ্ছে, তুলছে কটমট ধ্বনি। মুখভয় থেকেই এক ঝাটকায় সরে গেল এতক্ষণের সকল মুগ্ধতার মোহজাল। সেখানে এবার ভর করেছে সেই চিরচেনা বিষাক্ত ঝাঁজ। মেয়েটা কেমন সাপের নেই মুচড়ে মুচড়ে কটমট করে বলে ওঠে, ঝাড়ু নামায়, আমি রুমে যাব। কথাটা মাছি উড়াবার নেই হাওয়ায় উড়িয়ে দিল মুগ্ধ। বুঝে গেল সপ্তদশী এত সহজে স্বীকার করবে না কিছু। মুখবয় থেকে এক ঝটকায় সরে গেল এতক্ষণে সকল মুগ্ধতার মায়াজাল। সাথে এবার ভর করেছে সেই চিরচেনা বিরক্তির ঝাঁজ। মেয়েটা কেমন সাপের ন্যায় মোচড় পাড়তে লাগলো এই মুহূর্তে। মেয়েটা কেমন মুচড়াতে মুচড়াতে কটমট করে বলে ওঠে, ছাড়ো নামায়, আমি রুমে যাব। কথাটি মাছি ওড়াবার ন্যায় উড়িয়ে দিল যেন মুগ্ধ। বুঝে গেল সপ্তদশী এত সহজে স্বীকার করবে না কিছুই। তাই তো এতক্ষণে বিচক্ষণ পুরুষ পথ ধরলো উল্টো। দুষ্টুমির ছলে আলতো করে ঘাড় কাত করে চললো মেয়েটার ফোলা ফোলা অধৈর্যকল পানে। সাথে ছাপ বসাতে কালশিটে কোথাও কোথায় ফেটে চৌচির অবস্থা, কোথাও আবার জমাট বেঁধেছে রক্ত। ছেলেটার কেমন ঠোঁট পিষে হাসলো নীরবে। পরক্ষণে এক ঝটকায় সপ্তদশীকে বিছানায় ছুঁড়ে ফেলে। নিচে উঠে আসে তার ওপর। মাহি হতভম্ব। নিঃশ্বাস ফেলার পূর্বেই ঘটে গেল সম্পূর্ণ ঘটনা। তার সুশ্রী মুখশ্রীর পানে বড্ড কাছে এসে যুবকের মুখখানা। চোখাচোখি আশ্রে পড়ে দুজনের উষ্ণ নিঃশ্বাস। আবেশে ইতিমধ্যে চোখ বুজে নিয়েছে মাহির। বুকটা করছে ধরফর মেয়েটার। এদিকে মুগ্ধ কেমন বাঁকা চোখে তাকিয়ে আছে। ধীরে ধীরে মুখ নামিয়ে আনছে আরো কাছে। মাহি স্পষ্ট টের পাচ্ছে তা। বেচার হৃদস্পন্দনের গতি বেড়েছে বেশ, সর্বাঙ্গ কাঁপছে মিগি রুগীর ন্যায়। তা টের পাওয়া মাত্রই বাঁকা হাসল রুরুমানব। মুখটা বেশ নামিয়ে নে। মেয়েটার কালশিটে দাগ বসে যাওয়া নরম তুলতুলে অধৈর্য কোলের গায়ে ভীষণ আলতোভাবে নিজের রুক্ষ হাতে ছুঁয়ে হিসিস করে আওড়ালো। সামান্য এক চুমুতে এই অবস্থা হলে হ্যাঙ্কিং প্যাঙ্কিং এর সময় কি করবি বান্দির মেয়ে? সহসা কাঁপলো মেয়েটা। কপালে কোটা কয়েছে ভাঁজ ফেললো মাহি। মুখবায় হতবত্তার রেশ ধরে আচানক চোখ খুলে জিজ্ঞাসা করলো, এই হ্যাঙ্কিং প্যাঙ্কিং আবার কি? তৎক্ষণাৎ ধারালো দাঁতের পিষ্টে স্পর্শে নিচের নিম্নাংশের ঠোঁটজোড়া পিষে ধরল মাফিয়া বিস্ট। গম্ভীর যুবকের মুখখানায় আচমকা শ্লেষাক্ত ভাবভঙ্গি রেখে সপ্তদশীর অধরের ওপর থেকে অধর সরিয়ে মুখ নিয়ে গেল মেয়েটার কানের কাছে। অতঃপর আগের চেয়েও দ্বিগুণ হিসিয়ে কায়দায় আওড়ালো, এসব বিষয় মুখে বলা যায় না, সিগনোরা প্র্যাকটিক্যালি বোঝাতে হয়। সো চল আমার প্যান্থার রুমে, মাই হোল সেল ইজ কলিং ইউ। তড়াক করে চোখ পাকায় মাহি। দু হাতে শক্ত করে তক্ষুনি জোরে ধরে যুবকের বুকের কাছে ঢিলে দিয়ে ঠেলে দেয় সামান্য, অথচ বলাই শার্ট। পাহাড় সম মানুষটা একটুখানিও নড়ল না। না সরল মেয়েটার ওপর থেকে। মাহি এবার বড্ড রাগী সুরে নাকের পাটাতন ফুলিয়ে মুখ ঝামটি মেরে বলে বসে, অসভ্য বেহায়া নির্লজ্জ লোক। যা জিজ্ঞেস করেছি তার সোজাসাপটা উত্তর দিতে কি যা যায় আপনার? সপ্তদশীর কানের কাছে মুখ রেখে মাথাটা বিছানায় কোলে এলিয়ে দিল মুগ্ধ। এরকম মাহির অমন কর্কশ কণ্ঠ অলক্ষে ঠোঁট কামড়ে হাসলো সে। পরপর মেয়েটার কানে লতিতে রুক্ষ স্পষ্টে দাঁত বসে দিয়ে শুধালো,
হুম, মোটেও নয়। মুগ্ধের এমন হুটহাট কামড়ে আজ ভীষণ তিক্ত মানবী। সামান্য ব্যথা লাগায় কোকে ওঠে সে। মুগ্ধের কথা শেষ হওয়া মাত্রই খিচিয়ে বলে ওঠে, তাহলে এক কথায় উত্তর দিন। বলুন, হ্যাঙ্কিং প্যাঙ্কিং আবার কি? অলস্য ভাবেই অলক্ষে মৃদু হাসল মুগ্ধ। মেয়েটার হাতে দুপাশে ভর করে তক্ষুনি উঠে আসে সে। নিজের গায়ে সর্বংশ ভর, হাঁটুতে ঠেকে আলতোভাবে বসলো মাহির কোমর বরাবর। এহেন কাণ্ডে হকচকায় মাহি। বিভ্রম নিয়ে তাকিয়ে রইল কেবল। পাহাড় সম বলিষ্ঠ পুরুষ কেমন গভীর দৃষ্টি তাকিয়ে মেয়েটার মায়াবী চোখ দুটোর দিকে। মাহিয়া আগে আরেকটু চালাতে সেই কেমন আলগোছে ঝুঁকে এলো খানিক, অতঃপর রয়ে শুয়ে নিজ রুক্ষ ডানাতে তর্জনী ছলো বেচারার উদর বরাবর। আর অমনি অস্বস্তিতে কেঁপে ওঠে মাহি। তক্ষুনি শোয়া ছেড়ে উঠে আসতে চাইতেও বাদ সাধল মুগ্ধ। দু হাঁটুর জোরে আটকে নিল মেয়েটাকে। মানবীর অস্বস্তি বাড়ল। উদ্দেশ্য তর্জনী দিয়ে উদ্ভট আঁকিবুকি চালানোর সপ্তদশীর উদর বরাবর। অতঃপর বাঁকা কণ্ঠে শুধালো, তোর বাপের নিজস্ব ফ্যাক্টরিতে যেই প্রসেসের মাধ্যমে তোর মতো দেড় ব্যাটারি পৃথিবীতে এসে অক্সিজেন নষ্ট করছে, ওই প্রসেসের নামই হ্যাঙ্কিং প্যাঙ্কিং। থমকায় মুগ্ধ। মাহির ওপর ঝুঁকে এলো আরো কিছুটা। পরক্ষণে ফিসফিসে কণ্ঠে বলে, ডু ইউ গেট দ্যাট বান্তির মেয়ে? নাকি প্র্যাকটিক্যালি বোঝাতে হবে? তুই চাইলে অবশ্য এখন এখানে বোঝাতে পারি। দ্যাট ওয়েট। বলতে বলতে অসভ্য মাফিয়া বিস্ট উদ্যত হলো নিজের বেয়াদবি কাণ্ডে। সহসা হাত নামিয়ে আনলো নিজ টহচারের অভিমুখে। পিটপিট করে চোখে তা অবলোকন করতে আতকে ওঠে মাহি। তৎক্ষণাৎ দুহাতে চোখ ঢেকে মুখ কুঁচকে চেঁচিয়ে বলে ওঠে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার দু চোখের সামনে থেকে সরুন, অসভ্য নির্লজ্জ বেহায়া লোক। কথাগুলো এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে আলগোছে বের করিয়ে দিল মাফিয়া বিস্ট। কণ্ঠে শ্লেষাক্ত ভাব ধরে ফের আওড়ালো, সরব না, কি করবি? ফোঁস করে নিঃশ্বাস ফেলল মাহি অতিষ্ঠ হয়ে। হার মানল অবশেষে। চোখে মুখে খুব একটা হাত সরিয়ে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে সুদর্শনের পানে। মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে গমগমিয়ে গলায় আওড়ায়, আপনি আমায় বডি ম্যাসাজ করতে ডেকেছিলেন না? তাহলে সরুন আমার ওপর থেকে, আমি ম্যাসাজ করে দিচ্ছি। গম্ভীর হলো মুগ্ধ। পরপর দৃষ্টি সরিয়ে সন্ধ্যার গলায় শুধালো, রিয়েলি ইউ ওয়ান্ট ম্যাসাজ মাই বডি? ওপর নিচ মাথা নাড়ায় মাহি। তা দেখে বাঁকা সে রূঢ় মানব। তার ঠিক পর মুহূর্তে মাহি করল আরেক কাণ্ড। ঝড়ের বেগে শোয়া থেকে উঠে দোয়াতে সজরে ধাক্কা বসালো রুরু মানবের বুক বরাবর। এতে আতর্কিত আক্রমণে খানিকটা দুলে ওঠে মুগ্ধ। সহসা কোমর ছিটকে গিয়ে বসে পড়ে বিছানা অপর প্রান্ত দিকে। মাহি ছুটল চূড়ান্ত পদযুগল বাঁচার প্রয়াসে দরজার কাছে এগোতেই মেয়েটা কেমন থমথম খেয়ে গেল। দরজার ভেতর থেকে লাগানো নবে হাত ঘোরাতেই খুলছে না দুয়ার। মাহি অনবরত দরজার গায়ে চাপড় লাগাতে গলার স্বর উঁচিয়ে বলে ওঠে, কেউ আছেন? প্লিজ দরজাটি খুলুন। বাঘের খাঁচায় বন্দি থেকে মানুষের কাছে সাহায্য চাইলে থোড়াই হবে? যেখানে স্বয়ং রুশুদি কিং দরজা আটকে দিয়েছে, সেখানে অন্য কেউ দুয়ার কি করে খুলবে? বোকা মানবী তাও চেঁচিয়ে যাচ্ছে অনবরত। চেঁচাতে চেঁচাতে একটা সময় কাশতে থাকে সপ্তদশী। কাশ উঠে গেছে তার। কাশতে কাশতে চেপে ধরে কণ্ঠা। ঠিক তখনই বিছানা থেকে ভেসে আসে রুরমানবের গম্ভীর অথচ হিংস্র শান্ত কণ্ঠ, হ্যাভ ইউ ডান বান্দির মেয়ে? ছল ছল চোখে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহি। দেখতে পায় দ্য গ্রেট রুশুদি কিং কেমন দু হাতে দুদিকে কোমর ছাড়িয়ে বিছানার হেডবোর্ডের সনে পিঠ ঠেকিয়ে বসে আছে রাজার ন্যায়। মাহি তাকাতেই মহাশয় বাম হাতে তর্জনী উঁচিয়ে ইশারা করে রাখলো মেয়েটাকে। মাহি নারাজ যেতে ভয়ে তটস্থ হয়েছে তার সর্বাঙ্গ। ভয়ে ভয়ে আরেকবার ঘাড় বাঁকিয়ে তাকায়, চোখ পাকিয়ে ওঠে মুগ্ধ। তা দেখে আতকে ওঠে মাহি। তক্ষুনি সুর সুর করে অগ্রসর হয় সম্মুখে। কাপা কাপা পা দুটো তার কেমন যেন বিছানার কাছে এসেই দাঁড়ালো। মুগ্ধ ফের কটমটি আওড়ালো, কাছে আয়। ভয়ে শুকনো ঢোক গিলল মাহি। আর বাড়ালো না তার কদম। যুবকের কাছে থেকে এক পর্যায়ে তার দূরত্ব মাত্র দু হাতের। তাও যেন সহ্য হলো না মুগ্ধের। বেপরা যুবক তক্ষুনি নিজ শক্ত হাতখানা বাড়িয়ে দিয়ে আলগোছে টেনে নিল মাহিকে নিজের কাছে। মাহির পাতলা কোমর পেঁচিয়ে ধরে এক হ্যাঁচকা টানে সপ্তদশীকে তুলে বসালো নিজ কোলে।
উরুর উপর বসে অসভ্য ন্যায় হকচকায় মাহি, ঘাড় নুইয়ে রেখে হাত কসলতে থাকে অনবরত। এদিকে মাফিয়া বিষ্ট কেমন ক্ষুব্ধ দৃষ্টি মেলে তাকিয়ে আছে মেয়ের পানে। মাহির কোমর বরাবর চেপে রাখা হাতের বাঁধনটুকু আরো খানিকটা দৃঢ় করে বাহাতে বালিশের নিচে হাতে একখানা অয়েন্টমেন্ট বের করে আনলো আলগোছে। নতমুখী সপ্তদশী দেখলো না এসব। যুবকের শক্তভক্ত প্রশস্ত বুকে বসে কাঁপছে সে। মুগ্ধ সেসব পাত্তা দিল না তেমন। সে কেমন শক্তমুখে নিজের বাহাতে রুক্ষ তর্জনীর ডগায় খানিকটা অয়েন্টমেন্ট নিল। অতঃপর তর্জনীটা মাহির ওষ্ঠ পানে বাড়াতেই অজানা ভয়ে চোখ খিচে নেয় মাহি। বেচারি বোধহয় ভাবছে তাকে ফের মারবে। এতে সপ্তদশীর অমন কাণ্ডে কিয়ৎক্ষণ থমথম মেরে বসে রইল মুগ্ধ। মেয়েটা এত ভয় পাচ্ছে কেন তাকে? সে কি শুধুই মারে? নিজ মনে উত্থাপিত প্রশ্নের তথাকথিত সঠিক উত্তর পায়নি মুগ্ধ। বুক ফুলিয়ে ফোঁস করে শ্বাস ফেলে কেমন যুবক তর্জনী এগুলো মেয়েটার নরম তুলতুলে অধরের পানে। নিজ চিরচারিত স্বভাবের বিপরীত কাণ্ড ঘটছে রূঢ় মানবের। বড় অলস্য করে তাকে মেয়েটার অধর ছোঁয়াতে হচ্ছে অয়েন্টমেন্টে। এদিকে হুট করেই ঠোঁটের কোণে শীতলতা অনুভব হতে চোখ দুটো মুহূর্তেই বুঝে নিল মাহি। আচানক দৃষ্টিপটের সম্মুখে যুবকের অমন ঘর কাত করে মলম লাগাতে দেখে কিছুটা ভরকে গেছে যেন মেয়েটা। আচানক দৃষ্টিপথের সম্মুখে যুবকের অমন ঘাড় কাত করে মালিশ লাগাতে দেখে তক্ষুনি বুঝি আকাশ ভেঙে পড়ল মেয়েটার। সর্বাঙ্গ ছলকে ওঠে বিদ্যুৎ। খানিক নড়তে চড়ে উঠতে রূঢ় মানব নিজ কাজে মত থেকেই বড় শান্ত কণ্ঠে বলে ওঠে, হুশ, ডোন্ট মুভ, সিগনোরা। কি হলো মাহির? হঠাৎ যুবকের এক বাক্যে তার সর্বাঙ্গ থমকে গেল কেন? অদ্ভুত প্রশান্তিতে হৃদয়টা এমন শান্ত হলো কেন? বোকা মানবী কেমন হাঁ করে তাকিয়ে রইল ব্যস্ত মানবের পানে। অথচ মুগ্ধের ওসবতে ধরায় বার্তা রয়েছে। সে নিজের মনে নিজের কাছে ব্যস্ত। খুব যত্ন সহকারে মালিশ দিয়ে যাচ্ছে সে ঠোঁটের কোণে। মাহি থমকেছে। অধর ছেঁড়া চামড়ার মলমের আবরণ পড়তে কেমন জ্বলে উঠেছে জায়গাটা। তা সইতে না পেরে মেয়েটা অস্ফুট কোকিয়ে ওঠে সামান্য। তখনই থেমে গেল মুগ্ধ। পর মুহূর্তে ব্যস্ত হলো অনবরত ফু দিতে লাগলো জায়গাটায়। মাছ দিয়ে বড় অস্থির কণ্ঠে আওড়ালো, উফ, কষ্ট হচ্ছে, জ্বলছে, ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে বাচ্চা, আর একটু সহ্য কর। আকাশ ভেঙে পড়ে মাহির। এ কোন শ্যাডো মনস্টারকে দেখছে সে? এত উদ্বিগ্নতা তার জন্য কতটা ভাবতে পারছে না মেয়েটা। রূঢ় মানবের ওপর খানিকটা মুগ্ধ হতে যাবে অমনি সপ্তদশীর বিচক্ষণ মস্তিষ্ক আবারও থমকালো। মেয়েটা ফের সতর্ক করে বলল, এত তাড়াতাড়ি মুগ্ধ হোস না মাহি, লোকটা একটা গিরগিটি। এই আদর করছে আবার মাথায় সিট দেখা দিলেই গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ছাড়বে। মস্তিষ্কের কথাগুলো ভারী মনে হলো মাহির কাছে। পরপরই মুখভঙ্গি ফোটালো একরাশ গম্ভীর জেদ ছাপ। খানিকটা উঁচু থেকে চুপ থেকে আচানক সন্ধিয়ান গলায় শুধালো, আচ্ছা, মানুষ মারতে কি কি লাগে? তক্ষুনি থমকে গেল মুগ্ধ। গভীর দৃষ্টিপাত করলো, একত্রে দৃষ্টি নিক্ষেপ করলো মাহির মুখশ্রী পানে। মেয়েটার উত্তর অপেক্ষায় তাকে এক দৃষ্টে। যুবক হাসলো, ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ টেনে শুধালো, সেটা ডিপেন্ড করে মানুষকে, তার ওপর। যদি সাধারণ কেউ হয় তাহলে তাকে মারার জন্য ধারালো অস্ত্রই যথেষ্ট। আর সে যদি হয় আমার মতো হিংস্র কেউ, তাহলে তাহলে সপ্তদশী উৎকণ্ঠ সুস্পষ্ট। সবচেয়ে বেশি উৎসুক তার দৃষ্টি। তা দেখে মোটেও রাগ করল না মাফিয়া বিস্ট। সে উল্টো গভীর দৃষ্টিতে তাকিয়ে মায়াবিনীর পানে, চোখ দুটোর পানে তাকিয়ে অতঃপর ভীষণ শান্ত কণ্ঠে আওড়ালো, তাহলে দুটো মায়াবী চোখই যথেষ্ট। এক মুহূর্তে থমথম খেয়ে বসে রইল মাহি। পরক্ষণে মেয়েটার মাথায় কেমন যেন ভূত চাপলো কে জানে। সে কেমন ভরকালো, নিজের চোখ দুটো এগিয়ে আনলো যুবকের মুখের কাছে। সন্ধিয়ান গলায় জানতে চাইলো, দেখুন তো আমার চোখ দুটো মায়াবী কিনা। হতভম্ব মুগ্ধ মুহূর্তে হা করে তাকিয়ে রইল বোকা মেয়েটার দিকে। এক মুহূর্ত তার কি যেন একটা হলো, একটু কি হাসা উচিত? বেশি না, একটু। যুবক নিজের আর ধরে রাখতে পারলো না যেন। মেয়েটার বোকাশোকা কথার পিঠে উত্তর দেবার বদলে চমৎকার ভঙ্গিতে হাসলো ঘা দুলিয়ে। এই প্রথম গম্ভীর মুখী পেঁচা লোকটি হাসতে দেখছে মাহি।
এই প্রথম গম্ভীরমুখী পেঁচালো হাসছে ভেবে অবাক সে। হাসির তাকি সে ঝলক, প্রাণবন্ত হাসির জোরে সুদর্শন যুবকের লাল হয়েছে মুখটা। পিয়াংশি করা বাদামি ঠোঁট দুটো হাসি আটকানোর প্রয়াসে বারবার স্বেচ্ছায় চলে যাচ্ছে কানাইস দাঁতের নিচে। হাসি তো নয়, যেন পাহাড়ি ঝর্ণা। বোকা মানবী কেমন বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইল মুগ্ধের হাসির দিকে। নিজ অজান্তে মুখ ফসকে সে বলে ওঠে, আপনি হাসতেও জানেন? মুহূর্তেই থমকে গেল মুগ্ধ। মুক্ত ঝরা হাসি টুকু তক্ষুনি উড়ে গেল দূরে কোথাও। পর মুহূর্তে মুখবয়ে নামলো সেই চিরচেনা গাম্ভীর্যের ছাপ। যুবক তক্ষুনি গলা খাকিয়ে দিয়ে উঠল। সে শব্দে ঘোর ভাঙে মাহির। সেটাই ত্রয় নামলো যেন নিচেও। খানিকটা মনও থেকে আচানক শুধালো, হাসলে হৃদয়ে ভালো থাকে, গম্ভীর অভিনয় না। সহসা কপাল গোঠায় মুগ্ধ, ঘাড় কাত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটির পানে। ঠোঁটের কোণে তার ছেলের হাসি রেখে গমগমে গলায় আওড়ায়, হুট করে কেমন বড় হয়ে গেলি মনে হচ্ছে না? কথার ঢঙেই কদিন পর যেন কাউকে মেরে ফেলতে পারবি দেখছি। আপনাকে মারতে পারবো কি? কথার পিঠে আচানক এরূপ কথা শুনতে পেয়ে দাঁতের শনে দাঁত পিছে আবারও হাসলো মুগ্ধ। মেয়েটার কোমর চেপে থেকেই আরেকটু কাছে এনে চাপা স্বরে শুধালো, আমাকে মারার এত শখ জাগলো কেন তোর সিগনোরা? মাহি কেবল আহত হাসলো। সে হাসির কারণ তার অজানা। সে আলগোছে চিবুক নামালো কণ্ঠের কাছে, মিনমিনে স্বরে আওড়ালো, এমন কিছুই না। রুরমানব শুনলো, আলতো করে হাত ছোঁয়ালো মেয়েটার মাথায়। সে তাই খানিকটা আদরের স্পর্শ বুলিয়ে গম্ভীর কণ্ঠে আওড়ালো, বড্ড বড় হয়ে গেছিস পিচ্চি, কি সুন্দর মিথ্যা বলা শিখে গেছিস। ক্ষীণ হাসলো মাহি, নজর তুলল মুগ্ধের পানে। কি ছিল সে কি নজরে? যে নজরের দিকে একবার তাকাতেই মন্ত্রমুগ্ধ বনে গেল মুগ্ধ। মেয়েটা রয়ে শুয়ে বলল, মিথ্যা নয়, বরং সত্যি শিখে গিয়েছি। সে সাথে কথা লুকাতেও। এহেন কথায় হুট করে বুকটা কেমন ধরাস করে ওঠে মুগ্ধের। কোথায় একটা চাপা পড়ে থাকা ক্ষত নতুন করে জাগ্রত হলো যেন। রুরমানব ফের হারালো নিজেকে, চোখাচোখি হলো মেয়েটার শোনে। অতঃপর মন্ত্র মুগ্ধের ন্যায় মুখ আলগোছে এগিয়ে আনে তার পানে। আশ্চর্য, মাহি সরছে না কেন? চোখও কেন জানি অটল করে রেখেছে, কে জানে? নাকি মেয়েটার মুগ্ধতায় হারিয়েছে আজ বাদামি যুবকের চক্ষুর দিকে। যুবকের বাদামি রুক্ষ অধৈর্যকর, প্রায় ছুঁই ছুঁই মাহির ওষ্ঠ। তারপরেও নিজেকে সঁপে দেবার প্রয়াসে মত্ত চড়ুই যুগল একযোগে বুঝেছে তাদের চোখ। একটু পরে হারাবে দুজন। মানবের রুদ্ধ অধৈর্যগোল, মানবীর তিত্তির করা কতপই নরম তুলতুলে ওষ্ঠপট যেন না অসদয় করতে যাবে, অমনি তরাক করে চলে ওঠে মাহির মস্তিষ্ক। চোখ দুটো মনস্পটে আশঙ্কা ভেসে ওঠে রুরমানবের করা প্রতিটি অমানবিক নির্যাতন, পুরো পরিবারের ক্রন্দনরত মুখ। অন্যদিকে রুরমানবের এই একই দশা। অধর দিয়ে মেয়েটার অধর ছুঁয়ে গেলেই আচানক কল্পনার মনস্পটে ভেসে ওঠে তাইফি হোসেনের হিংস্র মুখ, মায়ের ভক্ত দেহ। অভ্যন্তরীণ বিপরীত দুটো ঘটনাক্রমে অমনি অধর সরিয়ে দুদিকে ছিটকে গেল সদ্য অপেক্ষায়িত তারিত দুজন চড়ুই যুগল। একযোগে শুকনো ঢোক গিলে নিল দুজন। নিজেদের দোষ আছে ব্যাপকভাবে। রুরমানব তখনই এক হাতে চেপে ধরে নিজের মাথার চুল, দাঁতের সাথে দাঁত পিষ্টে মনে মনে বলছে, আবারও খুনির মেয়ে দিকে গোলাম আমি। হোয়াট দ্য ফক ইজ দিস? ওদিকে মাহি যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। সে কি করে পারলো নির্দয় মানুষটার কাছে নিজেকে এগিয়ে দিতে? সে কি করে পারলো নিজের পরিবারের কথা ভুলে যেতে? সে কি করে পারলো নিজের সাথে হয় সকল অন্যায় অমানবিক নির্যাতনের কথা এত সহজেই ভুলে যেতে? রাগ, ক্ষোভ, নিজের গালে ইচ্ছে মতো থাপ্পড় বসাতে ইচ্ছে হলো মানবীর। তবে সুযোগের অপেক্ষা ইচ্ছে মতো ভাটি পড়লো আজ। এরই মধ্যে পাশ থেকে রুরমানব কেমন খ্যাক খ্যাক করে বলে উঠল, ঘরে যা বান্দির মেয়ে, অ্যান্ড মেক শিওর নেক্সট টাইম তোর মুখে যাতে আমাকে দেখতে না হয়। ঢাকা গুলশান আলিশান এক ডুপ্লেক্স বাড়ি সুসজ্জিত লিভিং রুমে বসে আছে ডক্টর রুদ্র। ব্যাপক অস্থিরতায় বাড়ছে তার অপেক্ষা। বরাবর মতোই বাহাতের কবজি উল্টে দেখে নিচ্ছে সময়ের গতি। রাত 9টা বেজে 35 মিনিট। কাঙ্ক্ষিত ব্যক্তির আসার কথা ছিল 8টা, অথচ এখনো কোনো খোঁজখবর নেই তার। শ্যামপুরুষ বড় অধৈর্যতার সঙ্গে অপেক্ষা করছে। পরীক্ষা দিয়ে যাচ্ছে সে এই মুহূর্তে। বিরক্তি হলেও বসে আছে চুপচাপ। এর মধ্যে লিভিং রুমে কদম বাড়ল মাইনুল রহমানের, যিনি বর্তমানে
রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা। তাকে দেখা মাত্রই শিরদাঁড়া সোজা হয়ে বসে উঠে দাঁড়ালো রুদ্র। গম্ভীর যে ছাপ মুখে রেখেই সাথে সালাম দিয়ে উঠে বয়স্ককে মাইনুল সাহেব মাথা নেড়ে সালাম নিলেন। উত্তর বোধহয় মনে মনেই দিলেন তিনি। টলতে থাকেন বদন কোনো মতে এসে বসলেন সোফায়। নরম সেই গদিতে বসেই পরপর মুখে তুলে বললেন শ্যাম সুদর্শনের পানে চোখ আটকা মোটা ফ্রেমের চশমাটা খানিক নাড়িয়ে চাড়িয়ে সন্ধিহান গলায় বললেন, তুমি কে? রুদ্র ক্ষীণ হাসলো, ভদ্রতার সূচক দাঁড়িয়ে থেকেই জানালো, আমি ডক্টর ইফতেখার ইহসান রুদ্র, ধানমন্ডি থানায় ডিসি তাইফি হোসেনের ভাতিজা। তাইফি হোসেনের নাম শুনতে মুখটায় হাসির ঝলক যেন নিভে গেল বয়স্কের। পরপর কিছু একটা মনে করতে যেন ব্যস্ত হলেন রুদ্রকে নিজের থেকেই হাত ধরে বসালেন ছেলেটাকে। অতঃপর সুদর্শনের কাজ চাপড়িয়ে দিয়ে বলল, আরে আগে বলবা তো। আমি আরও ভাবলাম কে না কে। তা তাইফের কি অবস্থা? শুনলাম ওকে নাকি ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে। দেখো কাণ্ড, এই দুনিয়ায় এখনও সৎ মানুষদের কোনো মূল্য নেই। যে মানুষটা তার জীবনে 25টা বছর ডিপার্টমেন্টকে দিল সেই মানুষই কিনা শেষে সাসপেন্ড। এসব ভাবা যায়? ইস। মুখে আধার ছেয়ে গেল রুদ্রের। ছেলেটা খানিক চুপ থেকে আচানক শুধালো, স্যার আমি একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছিলাম। সহসা চোখ সরু হলো মাইনুল সাহেবের। গম্ভীর হলেন বেশ। পরক্ষণে খানিকটা এগিয়ে এসে সম্মুখে টেবিল থেকে একখানা গরম ধোয়া ওঠা চায়ের কাপ তুলে নিয়ে হাতে গম্ভীর ভরা কণ্ঠে বলল, কি প্রয়োজন? সূক্ষ্ম ঢোক গেল রুদ্র। উষ্ণ অধৈর্যরা জিভ ঠেলে দিয়ে খানিক ভিজে নিয়ে আওড়ালো, আমার জানা মতে আজ থেকে 31 বছর আগে ধানমন্ডি ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আপনি ছিলেন। ইন দ্য টাইম আপনি আপনার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট কমপ্লিট করেছিলেন। আচ্ছা সেই সময় কি মির্জা সায়ান? বাকিটুকু বলার পূর্বে আচানক ধোয়াটা চায়ের কাপটা হাত থেকে ফসকে পড়ে গেল মাইনুল সাহেবের। তা দেখে গিয়ে ভিজিয়ে দিল বয়স্কের গলা। বয়স্ক ব্যক্তি কাঁপছে ভীষণ। তা দেখে ভরকায় রুদ্র তড়িঘড়ি করে এগিয়ে এসে চেপে ধরে মাইনুল সাহেবের হাত। পালস রেট চেক করতেই শুধালো, স্যার কি হয়েছে আপনার? আপনি কি ঠিক আছেন? মাইনুল সাহেব জবাব দিতে পারল না। লোকটা হাতে কি যেন সাংঘাতিকভাবে কাঁপতে শুরু করলো। চোখ যেন তখনই উল্টে যাবে তার। রুদ্র হকচকায় উদ্বিগ্ন হয়ে ডাক বসালো বাড়ির লোকদের। এরই মাঝে আচানক রুদ্রের গলা চেপে ধরে মাইনুল সাহেব ঘটনার প্রবাহে শ্যামপুরুষ ভরকানোর পূর্বেই মাইনুল সাহেব কেমন ভয়ার্ত দৃষ্টি সতর্ক করে বলে ওঠে, ওর নাম মুখে নিও না ছেলে। ওকে নিয়ে ঘাটাঘাটি করো না। ওর নামের রহস্য যে বাজারে উদ্ঘাটন করতে গিয়েছে তারাই কোনোদিন ফিরে আসেনি। তুমিও চেও না, ওইখান থেকে ফিরতে পারবে না। হতভম্ব রুদ্র নিজেকে কোনো মতো সামলে নিয়ে অসুস্থ হয়ে পড়া বৃদ্ধের দুহাত চেপে ধরে কোনো প্রকার অনুনয়ের সুরে বলে, স্যার প্লিজ দয়া করে আজকে আমায় শূন্য হাতে ফেরাবেন না। আমার চাচু লাইফ সাপোর্টে আছে। পুরো পরিবারের ভবিষ্যৎটা এখন অনিশ্চয়তায় ডুবছে। এই নামের ব্যক্তিকে যে করেই হোক আমার খুঁজে বের করতে হবে। প্লিজ স্যার, অন্তত আমার চাচুর জন্য হলেও আমাকে একটু সহায়তা করুন। নিঃসন্তান মাইনুল সাহেবের বুকটা হু হু করে ওঠে যুবকের অমন অনুনয় দেখে। নিজের অনিশ্চিত পরিণতির কথা মাথায় রেখে তিনি অবশেষে রাজি হলেন যুবককে সহায়তা করতে। সেই উদ্দেশ্যে লোকটা গলা উঁচাতে ডাক পড়ে নিজের বিশ্বস্ত কর্মচারীকে। মাত্র 2 ডাকেই চলে এলো কর্মচারী। এগিয়ে এসে মাইনুল সাহেবের পেছনে দাঁড়াতেই মাইনুল সাহেব 2 আঙ্গুলের ইশারায় কি যেন একটা বলতেই তাকে অমনি দক্ষ মধ্যবয়স্ক লোক তড়িঘড়ি করে চলে গেল দোতলার দিকে। সকল ঘটনাটুকু নীরবে অবলোকন করে গেল রুদ্র। গম্ভীর মুখে তাকিয়ে থাকতে মাইনুল সাহেব দুর্বল কণ্ঠে বললেন, তুমি বাইরে যাও, আমার সেক্রেটারি তোমার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দিবে। যথাযথ কাজে মত্ত শ্যামপুরুষ ফের এবার সম্মানসূচক বৃদ্ধকে সালাম ধরে দিয়ে পথ ধরল উল্টো দিকে। সময় কাটা মিনিট 20 পেরোনো মাত্রই ঠিক তখনই বাড়ির ভেতর থেকে তত্রপায়ে বেরিয়ে এলেন মাইনুল সাহেব বেশ সেক্রেটারি। লোকটা ঘামড়ত, হাঁপাচ্ছে ভীষণ। হাতে একখানা পুরাতন ফাইল তার। তিনি এসে বিনা বাক্যে ফাইলটা
ধরিয়ে দিল রুদ্রের হাতে। বেচারা রুদ্র পাল্টা ধন্যবাদ জানালো। পূর্বেই অভদ্র লোকটা পিঠ দেখিয়ে চলে গেল কেমন। রুদ্র সে হতভম্ব নয়নে তাকিয়ে রইল সেদিকটায়। পরক্ষণে ঘাড় নামিয়ে হাতের ফাইলটা একধার দেখে নিল। বেশ পুরাতন এক ফাইল। কি এমন রহস্য আছে এতে? রাত 12:19। কালো রঙা চকচকে গাড়িটি মাত্র এসে থমকালো হাসপাতালের অভিমুখে। মিনিট 2 বাদেই গাড়ি থেকে বেরিয়ে এলো শ্যামপুরুষ। বাড়ি যাবার পূর্বে চাচুকে আরেকবার দেখে যাবার উদ্দেশ্যে গটগট পায়ে হাসপাতালে প্রবেশ করতে রিসেপশনের দেওয়াল জুড়ে আটকে থাকা স্মার্ট টিভির পর্দায় সদ্য সম্প্রচারিত হওয়া ব্রেকিং নিউজ কানে পৌঁছালো। আর অমনি খানিক কৌতূহলে থমকে গেল রুদ্রের পদযুগল। টিভির পর্দায় সম্প্রচারিত লাইভ খবর। সেটাই এক ওয়েল ড্রেস সাংবাদিক বলে যাচ্ছে, রাত ঠিক 12টার দিকে নিজ বাসভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে রিটার্ন পুলিশ কর্মকর্তা সৈয়দ মাইনুল রহমান এবং তার সেক্রেটারি জনাব হাশেম। তিনি কেন এমন একটা সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে চলছে সুষ্ঠু তদন্ত। মুহূর্তেই পৃথিবী দুলে ওঠে রুদ্রের। মস্তিষ্ক হয়ে গেল ফাঁকা। কি খবর দেখলো এটা? খানিকক্ষণের মধ্যে কি থেকে কি হয়ে গেল। লোকটা আত্মহত্যা? বাকিটুকু ভাবতে গিয়ে আচমকা শ্যামপুরুষের বিচক্ষণ মস্তিষ্কে বেজে উঠল মাইনুল সাহেবের বলা শেষ কথাটা। ওর নাম মুখে নিও না ছেলে, ওকে নিয়ে ঘাটাঘাটি করো না। ওই নামের রহস্য যে বা যারাই উদ্ঘাটন করতে গিয়েছে তারা কোনোদিনই ফিরে আসেনি। এই পর্বটা এই পর্যন্ত ছিল। আর আমি অনেক অনেক সরি, কারণ গল্পটা অনেক দেরিতে দিচ্ছি। আসলে খেলা দেখে ঘুমাই গেছি, আমার আর মনে নেই। পরে এখন মনে পড়ছে আমি তো কালকে গল্প দেইনি। টাটা।